আজকে বাংলা ক্যানভাস পডকাস্টের এই এপিসোডে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি 50-এর দশক থেকে দিল্লিতে বাঙালি কমিউনিটি, বাঙালি সংস্কৃতির পুরো ট্রান্সফরমেশনটা নিজের চোখে দেখেছেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছো। আমি দিল্লির প্রবাসী বাঙালি। আমি শুধু প্রথম জন্ম নয়, এটা আমি তৃতীয় প্রজন্ম দিল্লিতে। আমার ঠাকুরদা দিল্লিতে এসেছিলেন 1910-11-র আশেপাশে। কি কি সাজেস্ট করছো তুমি? চিত্তরঞ্জন পার্কে তো পুজো আছেই, তারা দেখার জন্য সেটা নিশ্চয়ই তারা আসার চেষ্টা করবেন। এছাড়াও দিল্লির আর কোথায় কোথায় পুজো তোমার মতে একবার চেষ্টা করা উচিত দেখার জন্য? আসলে চিত্তরঞ্জন পার্কে যারা বাঙালিরা এসছে তারা কিন্তু উদ্বাস্তু বাঙালি নয়। তো যে ব্যাপারটা টাচ না করলেই নয় সেটা হলো খাবার দাবার। বাঙালির খাবার দাবার ওতপ্রোতভাবে জুড়ে আছে, যে পুজো থাকুক আর না থাকুক, আর পুজোর সময় তো চরমে পৌঁছয়। এবং গভর্নমেন্ট থেকে এতটা ইম্পর্টেন্স দিত বাঙালিদের যে নিউ দিল্লি কালীবাড়িতে প্রতি বছর নয় প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি আসতেন, একদম আসতেন। তো এবছর চিত্তরঞ্জন পার্কে 1 সপ্তাহ ধরে পুজো। নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে বাংলা ক্যানভাস পডকাস্টের এই এপিসোডে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পেয়েছি যিনি 50-এর দশক থেকে দিল্লিতে বাঙালি কমিউনিটি, বাঙালি সংস্কৃতির পুরো ট্রান্সফরমেশনটা নিজের চোখে দেখেছেন। তার জন্ম দিল্লিতে, তার বেড়ে ওঠা কৈশোর যৌবন দিল্লিতে। একজন প্রবাসী বাঙালি, আমাদের সবার চেনা, সবার প্রিয় প্রদীপ গাঙ্গুলি। প্রদীপদাকে বাংলা ক্যানভাস পডকাস্টে স্বাগত। এই এপিসোডে আমরা অনেক কিছু বাংলা সংস্কৃতি আর খাওয়া দাওয়া, পুজোয় মাতামাতি আর পুরো বাঙালি কমিউনিটি যে রয়েছে দিল্লিতে, তাদের গল্প আমরা শুনব, তাদের সুখ দুঃখের কথাও আমরা শুনব। এক অভূতপূর্ব এপিসোড হতে চলেছে। অনেককেই আমরা চিনি যারা দিল্লিতে এসে রয়েছেন পশ্চিমবঙ্গ বা কলকাতা ছেড়ে কিছুদিন, 10 বছর, 15 বছর। তাদের সাথে আমরা কথা বলে জানতে পারি এই বিগত 10-20 বছর প্রবাসী বাঙালিদের জীবন কেমন ছিল বা কেমন চলছে। কিন্তু 50-70 বছর ধরে এই প্রবাসী বাঙালিদের জীবন কাহিনী কেমন ছিল আর কেমন হয়ে চলেছে, আমরা সেই কথা শুনে নেব আজকে প্রদীপদার কাছ থেকে। প্রদীপদা, তোমাকে আরেকবার স্বাগত জানাই। তো প্রদীপদা, তোমার একটু জীবন কাহিনী দিয়েই আমরা শুরু করি আজকের এই পডকাস্ট। ধন্যবাদ জয়। প্রথমেই আমি বাংলা ক্যানভাস পডকাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ জানাবার জন্যে। তুমি ঠিক বলেছো, আমি দিল্লির প্রবাসী বাঙালি। আমি শুধু প্রথম জন্ম নয়, এটা আমি তৃতীয় প্রজন্ম দিল্লিতে। আমার ঠাকুরদা দিল্লিতে এসেছিলেন 1910-11-র আশেপাশে, এবং আমার বাবার জন্ম, পড়াশুনো সবকিছু দিল্লিতে, এবং তার সঙ্গে সঙ্গে তারপর আমার জন্ম, আমার পড়াশুনো, আমার চাকরি জীবন, আমার সাংস্কৃতিক জীবন সবই আমার এখানে দিল্লিতে। সেই জন্যই আমি দিল্লির একজন পাকা প্রবাসী বাঙালি বলতে পারো। আর জন্ম থেকে দিল্লিতে যে বাঙালি, আর বাঙালি বিশেষ করে পুজো, দুর্গাপুজো নিয়ে, যেহেতু দুর্গাপুজো এসে গেছে, খুব কাছেই দুর্গাপুজোর যে একটা কিরকম ভাবে একটা ধারা চেঞ্জ হয়েছে এখানে দিল্লিতে, সেটা ধারণা করা যায় না। কি যে প্রথম দিকে পুজো, আমাদের ছোটবেলায় পুজো আমরা কিরকম দেখেছিলাম, পাড়ার পুজো, সেই পুজো বাড়তে 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 আজ একটা যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে। বিশেষ করে এখন আমরা চিত্তরঞ্জন পার্কে বসে রয়েছি, এই চিত্তরঞ্জন পার্কের পুজো এটা ধারণার বাইরে। যারা আগের পুজো দেখেনি আর যারা এখনকার পুজো দেখছে, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এটা নিশ্চয়ই খুব সাংঘাতিক ইন্টারেস্টিং হতে চলেছে। তো কিছু আমরা তোমার কৈশোর বা শৈশব নিয়ে যদি কিছু আমাদের দর্শকদের বলেন। হ্যাঁ, আমি তোমায় বলি, আমি একটুখানি ইতিহাসে যাচ্ছি, যেটা আমরা ইতিহাসে দেখেছি।
আহ, হয়তো আমার মানে এইজ ইয়ারটা হয়তো ভুল হতে পারে, কিন্তু আমি কিছু জিনিস কনফার্ম। দিল্লিতে প্রথম বাংলা বা প্রথম দুর্গাপুজো হয়েছিল 1851 সালে। 1851। 1851। আর সেই সময় এখানে তখনও ব্রিটিশার্সরা আসেনি। আমাদের হিস্ট্রি বইতে যা পাই, ব্রিটিশার্সরা আসেনি তখন। শেষ নবাব এখানে, মুঘল সাম্রাজ্য চলছে, শেষ নবাব দিল্লিতে রাজত্ব করছে। সেই সময় কিছু কাজে, সেই দরকারি নবাবের কাজে কলকাতা থেকে কিছু বাঙালি এখানে এসেছিলেন ঠিক শরৎকালের আগে। তার মধ্যে মেন একজনের নাম যেটা আমরা ইতিহাসে পাই, ভবানী প্রসাদ মজুমদার মহাশয়। উনি এসে ঠিক পুজোর আগে উনি দেখছেন কি যে ফেরত যাবার, বাংলায় ফেরত যাবার সময় নেই, অথচ উনি ভীষণ ধার্মিক লোক ছিলেন। আর তার সঙ্গে যারা ছিলেন 5-6 জন, যারা তারা এইটা চিন্তা করলেন কি যে আমরা এখানে প্রবাসেই দুর্গাপুজো করব। তখন এখানে কোনো ট্রেন ছিল না, দিল্লি অব্দি কোনো ট্রেন আসতো না। ট্রেন বোধহয় মোস্ট প্রবলি মোগলসরাই অব্দি আসতো আচ্ছা। বাংলা থেকে। আর গরুর গাড়ি ছিল, নৌকো আসতো, নৌকো করে এখানে। তো তখন তারা প্রথম 1851 সালে বেনারস থেকে ঠাকুরের মূর্তি তৈরি করিয়ে তারা আনলেন। পুরোহিত এলেন পশ্চিমবাংলা থেকে, এলাহাবাদ থেকে দশকর্মার জিনিস আনলেন, কারণ এলাহাবাদে প্রচুর বনেদি বাঙালি ছিলেন, তখন দুর্গাপূজা আগে শুরু হয়ে গেছিল। সেই সব এনে 1851 সালে প্রথম দিল্লিতে বাংলার দুর্গাপুজো হয়। এবং তারপর অনেক বছর পুজো হয়নি এখানে, কারণ বাঙালি ছিল না। আবার ফেরত 1910 সালে এসে প্রথম যে কাশ্মীরি গেটে পুজো, সেটা অবশ্য কাশ্মীরি গেটে হতো না, চাঁদনি চকে হতো। সেখানটায় পুজো শুরু হয়ে 1910-11 সাল থেকে তারপর নিয়মিত দুর্গাপুজো দিল্লিতে শুরু হয়েছে। আগে 1টা 2টো 5টা তিমার পুজো, এরকম পুরনো পুজো এরকম হতে হতে তারপর পুজোর সংখ্যা অনেক বেড়েছে। আমি যেরকম, আমার জন্ম মতিবাগ একটা পুরনো পাড়া, সেখানে দুর্গাপুজো খুব ফেমাস ছিল মতিবাগে। আমি জন্ম থেকেই ওই পুজোর সঙ্গে জড়িত। সে সময়ের পুজো ছিল একদম আলাদা, পাড়ার পুজো, বাড়ির পুজো মনে হতো। বাচ্চারা সব, আর সেখানে 4 দিনের পুজো আগে তৈরি হতো, মিটিং হতো। মানে তখনও বারোয়ারি হয়নি, ওটা বাড়ির পুজো মতোই না, ছিল। বারোয়ারি হয়েছিল, কিন্তু বাঙালি তো কম ছিল। আচ্ছা, সেই জন্য আচ্ছা। প্রত্যেকে মনে করতো আমরা নিজের বাড়ির পুজো, সেইভাবে তারা এগিয়ে আসতো। বাড়ির বাচ্চারা হয়তো একটা কাগজের ব্যাচ লাগিয়ে ভলেন্টিয়ার, সেই ভলেন্টিয়ারের ভীষণ ভ্যালু ছিল। মানে সেই ব্যাচ পাওয়ার জন্য আমরা বোধহয় সকাল থেকে ভলেন্টিয়ারের যে ইনচার্জ হতো সেই কাকুর পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে এটা থাকতাম। 50-এর দশকে। এটা 50-এর দশকে, 50-60 ওই দশকে তখন। ভারত তখন সদ্য স্বাধীন হয়েছে। তো সবে স্বাধীন হয়েছে। আর তাতে বাঙালি বেড়েছে দিল্লিতে। এই জন্য বাঙালি বেড়েছে কারণ প্রথমে তো বাঙালি এক প্রস্তুত বেড়েছিল যখন 1911 সালে রাজধানী শিফট হলো। তারপর নতুন দিল্লি যখন হলো, লুটিয়েন্স দিল্লি যেটা আমরা বলি, সেই নতুন দিল্লি হওয়ার পর দিল্লিতে বাঙালি আরো বাড়লো। তারা বেশিরভাগ সব সরকারি চাকরি ছিল, তারা সিনিয়র লেভেলে ছিল। সেই সময় যে 50-এর পর 60 দশকে পুজোর সংখ্যাও বাড়তে থাকলো, যেহেতু নতুন নতুন কলোনি তৈরি হলো তার আশেপাশেই। বিনানগর, যেটা এখন সরোজিনী নগর বলা হয়, নেতাজি নগর, নরোজি নগর, মতিবাগ, নানাকপুরা, এইসব কলোনিগুলো তৈরি হওয়াতে তখন চিত্তরঞ্জন পার্ক কোনো সিনেই ছিল না। তখন তো চিত্তরঞ্জন পার্ক তো 70-এর দশক, 70-এর পরে, 70 থেকে এসছে। সেই সময় পুজোটা ছিল মানে প্রত্যেকটা মানুষের ঘরোয়া পুজোর মতো। আমরা যখন ইচ্ছে মণ্ডপে ঢুকছি, যখন ইচ্ছে বেরোচ্ছি। পুজো প্যান্ডেলে পাড়ার লোকেরা পুজোর 1 মাস আগে সেই নাটক হবে, গান বাজনা হবে, বাচ্চারা পার্টিসিপেট করবে। বাঙালি দুর্গাপূজায় যা যা হয়, নাটক আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো একদম, সেটা অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে ছিল। এইটা সব থেকে বড় আকর্ষণ বোধহয় ওইগুলোই ছিল। কারণ আমরা বলি বাঙালির দুর্গাপুজো শুধু ধার্মিক অনুষ্ঠান নয়, এটা আমরা ইংরেজিতে যদি বলো, এটা দুর্গাপুজো ইজ এ সোশিও রিলিজিও কালচারাল ফেস্টিভ্যাল একটা আমাদের জীবনে। তো সেই জন্য আমাদের মানে পুরো বাঙালি কমিউনিটি সারা বছর বসে থাকতো কি যে দুর্গাপুজো আসার জন্য। আর তখন মানে ইনভলভমেন্ট, তখন এত স্পন্সরশিপ ছিল না, কর্পোরেট ওয়ার্ল্ড ছিল না। সেই সময় আমরা ওই 10 টাকা 5 টাকা চাঁদা তুলে তাতে যা করা হতো তাতেই খুব আনন্দ ছিল। ওই পাড়ার মধ্যেই চাঁদা তুলে, পাড়ার মধ্যে। আর অবাঙালিদের কেমন ইনভলভমেন্ট ছিল? অবাঙালিদের ইনভলভমেন্ট তখন কম ছিল। তারা আসতো পুজোতে, কিন্তু ইনভলভমেন্ট কম ছিল এই জন্য কি যে তাদের রাবণ পোড়া ছিল। তাদের রাবণ পোড়া একটা বিরাট ব্যাপার ছিল, সেই দশেরা বলতে যেটা বোঝায়।
তারা পুজো দেখতে আসতো, কারণ বাঙালি পুজো ওরা তখন তো এত সোশ্যাল মিডিয়াও ছিল না, হুম, নিউজ হুম, পেপার লিমিটেড ছিল। তারা জানতো পুজো হচ্ছে, প্রত্যেক পাড়ায় এক একটা পুজো হয়, তারা আসতো, পুজো দেখতো, ঢাক বাজছে, ওইটুকু দেখে তাদের চলে যেত। এখন যেরকম হুম, অবাঙালিদের ইনভলভমেন্ট অনেক বেশি, তারা পুজোর হুম, মধ্যে ঢুকছে, তারা কাজ করছে, স্পন্সরশিপ এইসব গুলো আসছে, হুম, হুম। তখন অতটা ছিল না। কিন্তু বাঙালিদের মধ্যে আন্তরিকতা দিয়ে যতটুকুনি মিন্স ছিল, সেই মিন্সে তারা পুরো ভালোভাবে পুজোটা করতো। প্রাণবন্ত ছিল ও তখন। প্রাণবন্ত, ভীষণভাবে প্রাণবন্ত ছিল। তো ওই মতিবাগ এরিয়াতে তোমার বেড়ে ওঠা, কৈশোর হুম। কেটেছে, তখন ওই জায়গাতে পুজো তুমি দেখেছো। তো দিল্লির আর কোথায় কোথায়, কোন এরিয়াতে তারপরে তুমি পুজোর মোটামুটি ডেনসিটি বেশি দেখতে পেলে বা প্রাধান্য দেখতে পেলে? হ্যাঁ, মতিবাগের পুজো তুমি যেটা বলছো, মতিবাগের পুজোর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাকে বলেছি, দিল্লিতে প্রবাসী ১ম যে যাত্রা হুম, শুরু হুম, হয়, হুম। সেই যাত্রা মতিবাগের পুজোর একটা মেইন অ্যাট্রাকশন আচ্ছা। ছিল। সেটা ১৯৬০ সালে শুরু হয় দিল্লিতে। আমি ওই সময় আমি জন্মেছি তখন 1960, ১৯৬০। 60। আমার ২ বছর বয়স হুম, তখন। মতিবাগে যাত্রা এটা শুরু হয়। শ্রীমতী অপেরা বলে একটা দল শুরু হুম, করে এবং সেটা প্রায় ১৯৮৭ অব্দি কন্টিনিউয়াসলি প্রতি বছর নতুন যাত্রা নিয়ে হুম, করেছে তারা। ওইটার যে অ্যাট্রাকশন ছিল মতিবাগের পুজোয়, না পুরো দিল্লি থেকে লোকেরা, বাঙালিরা ওই সারা রাত ধরে যাত্রা ওই দেখতে আসতো। ওই যেরকম ভাবে যাত্রাতে মানে একটা একদম মঞ্চ, মাঝখানে মঞ্চ, চারদিক থেকে চারিদিক দেখতে পাবে। খোলা। সেই ১ম দিকে মাইক থাকতো না। তারা এবং ১ম দিকে পুরুষেরা মহিলার রোলে পাঠ করত। এবং তারপরেই মহিলারাও পাঠ করতে শুরু হুম, করলেন। চারিদিকে লোক বসা, গ্রিন রুম থেকে হুম, আসা, সেই ২.৫ মাইল যাত্রা সবকিছু। হুম। তো সেইটার বিষয়ে আলাদা বলবো, সেটা একটা আলাদা বিরাট একটা বড় এপিসোড। বড় এপিসোড বড় হবে। এপিসোড, সেটা নিশ্চয়ই কোনদিন আরেকটা বললে। আমরা করবো হ্যাঁ, দর্শক দিল্লির বন্ধুদের। যাত্রা। কিন্তু দিল্লির পুজো হিসেবে আমি বলছি, নানান জায়গায় যেরকম সরোজিনীনগর বা বিনয়নগরের একটা পুজো অনেক পুরনো। হুম, হুম। কিন্তু তারও আগে ১ম যেখানে শুরু হয়েছিল কাশ্মীরি গেটের পুজো, তারপর তিমারপুরের পুজো, সরোজিনী নগর মানে যেখানে এই মার্কেটটা মার্কেটটা এত ফেমাস। এত ফেমাস হুম, ওখানটায়। ওইটা অনেক পুরনো হুম। গভর্নমেন্ট পাড়া। ওখানে আচ্ছা। প্রচুর বাঙালি এসে হুম। থাকতেন। তারা আগে কোয়ার্টার মেন অ্যালট মানে করেছিলেন। প্রধানত সরকারি পদে বাঙালি সরকারি অনেক পদে ছিলেন। অনেক ছিলেন। হুম। কিন্তু তারও আগে আমরা যেগুলো এখনো দেখি, প্রায় ১৯১০ সালে কাশ্মীরি গেটের পুজো শুরু হয়েছিল। আজকে ভাবো ১২৫ বছর হয়ে গেছে। ১৯০০ ১০ ১৯১০ সালে কাশ্মীরি গেট। কাশ্মীরি গেটের পুজো। তাহলে মতিবাগের আগে না? মতিবাগের আগে। মতিবাগ কলোনিই তৈরি হয়নি। আচ্ছা, যখন আচ্ছা। ওইখানে শুরু হয়েছিল, তার মানে তখন কাশ্মীরি গেটের পুজো দিল্লির পুরো প্রাচীনতম প্রাচীনতম কাশ্মীরি গেট, এবং তার ১ বছর পরেই তিমারপুরের পুজো শুরু হলো। তেমারপুরের পুজো। তিমারপুরের হুম, পুজো, ওইটাও পড়বো। হুম, তারপর ওখান থেকে যখন রাজধানী পুরনো দিল্লি থেকে নিউ দিল্লিতে এলো, বা তখন নিউ দিল্লি কালীবাড়ি ১৯১১ ১৯২৫-এ সালে কলকাতা থেকে দিল্লিতে দিল্লিতে রাজধানী রাজধানী স্থান। হলো। তারপর ১৯২০-২১-এ বোধহয় নিউ দিল্লিতে হুম, রাজধানীটা হুম, শিফট হলো ওখান থেকে। হুম, ১৯২৫ সালে নিউ দিল্লি কালীবাড়ি তৈরি হলো। হুম, আর তার আগে ১৯১৯-২০ গোল মার্কেট এরিয়ায় যারা সরকারি বা হুম, লোকেরা এসেছিল, বাঙালিরা যারা হুম, বিশেষ হুম, করে, হুম। তারা ওখানে পাড়ায় যেরকম ডিফারেন্ট স্কোয়ার গুলো আছে, এখন সে নামগুলো তুমি পাবে না হয়তো ওখানে। সে নামগুলো পরিবর্তন নামগুলো হয়েছে। পুরনো সেই, আর তাও ব্রিটিশার্সদের নামে, ডালহৌসি স্কোয়ার, আউটরাম স্কোয়ার, এইসব নামে স্কোয়ার সবগুলো ছিল। কলকাতায় যেরকম ছিল। যেরকম ছিল এখানে সেরকম ছিল, এক একটা ব্লক। হুম, সেইখানে দুর্গাপুজো, নিউ দিল্লির দুর্গাপুজো ওখান থেকে শুরু হুম, হয়, নিউ দিল্লি হুম, হুম, কালীবাড়িতে। তো তারপরে ওখান থেকে ছড়িয়ে করলবাগ রয়েছে, হুম, পাহাড়গঞ্জ রয়েছে। হ্যাঁ, তারপর হ্যাঁ। এইসব জায়গার পুজোগুলো নিউ দিল্লি এরিয়ায় ওইসব পুজোগুলো শুরু হলো। সাউথ দিল্লিতে মতিবাগ, হুম, নানাকপুরা, সরোজিনী, লোদি রোড একটা পুরনো, লোধি রোড। ওইটাও গভর্নমেন্ট কলোনি হুম, ছিল। হুম। লোদি রোডের পুজো, মানে এইসব এই পুজোগুলো এই ছিল। এরিয়াগুলো সেন্ট্রাল আর নর্থ দিল্লির মধ্যে পড়ে। যদি হ্যাঁ, আমরা হ্যাঁ, হ্যাঁ। দিল্লির ম্যাপটা একটু চিন্তা করে একদম। নিই, এই কলোনিগুলো সাউথ দিল্লিতে পড়ে, দক্ষিণ দিল্লিতে পড়ে। মতিবাগ এই মতিবাগ জায়গাগুলো। এই জিনিসগুলো দক্ষিণ দিল্লিতে বলা হয়। তারপর ওখানে সেন্ট্রাল দিল্লিতে বলতে পারো গোল মার্কেট আর এইসব জিনিসগুলো সেন্ট্রাল, কারোলবাগটাও সেন্ট্রাল করলবাগটা, দিল্লি। হ্যাঁ, পারগান সেন্ট্রাল হ্যাঁ, দিল্লি। হ্যাঁ, হ্যাঁ। আর নর্থ দিল্লিতে গিয়ে পড়ছে আমাদের কাশ্মীরি কাশ্মীরি গেট, গেটটা তিমারপুর, বা নর্থ দিল্লি ওই সাইডে যেখানে দিল্লি ইউনিভার্সিটি নর্থ ক্যাম্পাস একদম রয়েছে, দিল্লি ইউনিভার্সিটি। বিধানসভাও রয়েছে, হ্যাঁ, তো হ্যাঁ। ওই জায়গাতে প্রথম পুজো শুরু হলো। শুরু হলো ধীরে একটা, ধীরে আমাদের সাউথ দিল্লিতেও ছড়িয়ে পড়লো। ছড়িয়ে পড়লো এটা। তো ওখান থেকে বাঙালিদের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে 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 বাড়তে, প্রথম যেরকম পুজো শুরু হয়েছিল
অ্যান্ড আগে পুজোয় কি হতো, লোকাল ১-২ দিন হুম। লোকাল আর্টিস্টরা পারফর্ম করতো, তারপর কলকাতা থেকে শিল্পী হ্যাঁ, আসতো। এই প্রসঙ্গে আমি যাচ্ছিলাম হুম, যে এই হুম, যে হুম। আর্টিস্ট বিভিন্ন জায়গা থেকে আসে, হ্যাঁ, মেনলি হ্যাঁ, হ্যাঁ। কলকাতা থেকে আসে, হুম। এইটা কোন সময় থেকে তুমি এই ধারাটা দেখতে পেলে? ১ম থেকে দিল্লির প্রথম পুজো ১ম থেকে? থেকে ইভেন ১ম যখন বাঙালিরা এখানে জড়ো হয়েছিলাম, যেটা আমরা হিস্ট্রিতে হুম। পড়তে পারি ১৯১০-১১ সালে। আমি তোমায় বা একটা কাশ্মীরি গেটে একটা বেঙ্গলি ক্লাব তৈরি হয়েছিল, যেটা দিল্লির সবথেকে পুরনো। আজ তার অস্তিত্ব খুবই খারাপ অবস্থা। কারণ সেই অ্যাকচুয়ালি যে জায়গাটায় ক্লাবটা ছিল সেটা সরে গেছে। ওইটা আ ১৯০১-২ সালে এরকম হুম, সময় হুম। হয়েছিল এবং ওই ক্লাবে আ রবীন্দ্রনাথ এসছিলেন। আচ্ছা। নিজে এসছিলেন হুম, ওখানে। তার বাল্মীকি প্রতিভা যখন ওখানে হুম, আ লোকাল লোকেরা যখন ওইটা পারফর্ম করে, রবীন্দ্রনাথ নিজে হুম, বসে ওইটাও দেখেছেন হুম, ওইটা। হুম, তারপর রক্তকরবী নাটক এখানে হুম, হুম। হয়েছে। নেতাজি সুভাষ দিল্লিতে এসছেন। আচ্ছা। তারপর এরকম প্রচুর লোক, ডক্টর বিধানচন্দ্র রায় তো মানে এসছেনই পুজোতে এসছিলেন। এসেছেন নেতাজি পুজোতে, সুভাষচন্দ্র, হ্যাঁ, পুজোতে আর পুজোতে। অনুষ্ঠানে। আর সেই সময় যেহেতু পশ্চিম বাংলার সঙ্গে দিল্লির একটা যোগাযোগ সম্পূর্ণ ছিল, আমার মনে হয় বোধহয় সবথেকে বেশি প্রবাসী বাঙালি ওই আ হুম, হুম, আ বা ইস্টার্ন সেক্টর ছেড়ে নর্থ এ দিল্লিতেই বেশি হুম। ছিল। আমার মনে হয় যখন এই রাজধানী একটা জিওগ্রাফিক্যাল শিফট হলো, চেঞ্জ একদম, হলো, তখন তো পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ নতুন করে তো তৈরি করা যায় না। হ্যাঁ, অনেকেই হ্যাঁ, ওখান হ্যাঁ। থেকে এসেছে। কিছু প্রচুর, তার প্রচুর, একটা প্রচুর। ছায়া থেকেও গেছে। সেই জন্য হুম, কলকাতা দিল্লির মধ্যে একটা নিবিড় সম্পর্ক সম্পর্ক ওই ছিল। ট্রানজিশন থেকেই একটা চলে এসেছে। একদম। আর সেই সূত্রেই আমি তোমায় বলছি কি যে, যেহেতু তুমি সাংস্কৃতিক অনুষ্ঠানের হুম, কথা তুললে, এই সূত্রটা ধরেই বলছি, যেহেতু পশ্চিমবঙ্গের বাঙালি প্রচুর এখানে এসেছিলেন এবং পশ্চিমবঙ্গের সঙ্গে একটা যোগসূত্র ছিল, সেইজন্য পুজোর সময় আমাদের কি হতো, পশ্চিমবঙ্গের যত নামকরা শিল্পীরা, আমাদের মানে স্থানীয় হুম, শিল্পীরা হুম, তো বাচ্চারা করতো, হুম, বড়রাও নাটক করতো হুম, হুম। সবকিছু। তার সঙ্গে, সঙ্গে একটা মেইন অ্যাট্রাকশন হতো এবার কে আসছে? কোন আচ্ছা। শিল্পী হ্যাঁ, আসছে? হ্যাঁ, হ্যাঁ। প্রচুর বড়, বড় আমি বলছি শিশির ভাদুড়ীর নাটক হুম, হুম, থেকে শুরু করে হেমন্তবাবু, মান্না দে, কে না কে এখানে এসছেন। হুম। সবাই এসছেন এখানে। ৫০-এর দশক থেকে ৬০ যেরকম একদম শিল্পীরা যেরকম, যখন যেরকম ছিলেন। শিল্পীরা সেই সময় হ্যাঁ, হ্যাঁ, থাকতেন, হ্যাঁ। সেই সময় থেকে এবং আমার সৌভাগ্য হয়েছে হেমন্ত মুখার্জির অনুষ্ঠান সঞ্চালনা করবার, মান্না দের অনুষ্ঠান আচ্ছা, সঞ্চালনা তুমি তখন করবার। সঞ্চালনা তখন থেকেই শুরু সঞ্চালনাতে করেছিলে। আমি তখন থেকেই করছি। স্কুল থেকেই স্কুল করছি। থেকেই। আচ্ছা, আচ্ছা। একদম। হুম, তারপর প্রচুর কালে বটুক নন্দী গিটার হুম, বাজাতেন, হুম, উনার হুম, অনুষ্ঠান। হুম, হুম, তো প্রচুর আর্টিস্ট ওখান থেকে আসতেন। হুম, হুম, শিল্পীরা উত্তম কুমার দিল্লিতে হুম, এসছেন হুম, হুম, এবং বা সুচিত্রা সেন হুম, এসছেন। হুম। এইগুলো তখন দিল্লিতে একটা বিশেষ আকর্ষণ হতো এইসব শিল্পীদের। তারা তখন থেকেই ১ম থেকেই আসতে শুরু প্রথম করেছেন থেকে। দিল্লিতে। তো পুজোর সময় আমরা সংস্কৃতির ব্যাপারটাও শুনলাম। তো যে ব্যাপারটা টাচ না করলেই নয় সেটা হলো খাবার-দাবার। বাঙালির খাবার-দাবার ওতপ্রোতভাবে জুড়ে আছে, যে পুজো থাকুক আর না থাকুক। আর পুজোর সময় তো চরমে পৌঁছয়। তো খাবার-দাবার নিয়ে কিরকম তুমি এক্সপেরিয়েন্স তোমার ছিল? তার কিরকম পরিবর্তন তুমি দেখেছো? হ্যাঁ, আমি একটা ইনসিডেন্ট বলছি। যেহেতু আমরা এই বা বা নর্থ ইন্ডিয়াতে রয়েছি, এখানে ১ম দিকে অবাঙালিরা বা এদিকে নর্থ ইন্ডিয়ানসরা বেশি ডমিনেট করত। আর তাদের জন্য নবরাত্রি হচ্ছে একটা বিরাট বড় জিনিস। হ্যাঁ, এত স্যাক্রেড ওই সময়টায় হুম, যে ওরা ভাবতেই পারে না কি যে দুর্গাপুজোর সময় আমরা আমিষ খাবো, ননভেজ খাবো। তো আমরা ওদের এই বলতাম কি যে, "তোমাদের নবরাত্রিতে সেইটা আছে। আমাদের রিলিজিয়াস পার্ট আছে। কিন্তু যেটা খাওয়া-দাওয়া আমি যেরকম আগে বললাম যে সোশিও রিলিজিও কালচারাল একটা হুম। আমাদের এইটা ইভেন্টটা, দুর্গাপুজোটা আমরা যদি না খেলাম তাহলে তো হুম। পুজোই নয়।" আর এই আর খাওয়াটাতে আমিষ একটা বড় পার্ট। আমিষ একটা বড় ভাব। আর তাতে আমরা ধর্মকে কোনো ছোট করছি না। হুম, হুম, বা কোনো আমরা ধার্মিক ভাবটাকে কোনো আমরা হুম, হুম, খাটো করছি না। এই খাওয়া-দাওয়াটার জন্যই দিল্লিতে ১ম থেকেই খাওয়া-দাওয়া, যেহেতু পুরনো দিল্লিতে আ মুঘল মুঘলরা হুম, ওই হুম, জায়গাটা ডমিনেট করত। আজকেও তাদের বংশধররা সব রয়েছে। ওই জায়গায় মোগলাই খাবার মানেই মাটন, চিকেন আর হুম, এইসবগুলো হয়। আর দিল্লিতে পুজোর সময় এইটা একটা বড় অ্যাট্রাকশন। আজকের দিনেও দেখবে যে কোন প্যান্ডেলে খাবারটা বেশি ভালো হুম, পাওয়া হুম। যাচ্ছে বা এই বিরিয়ানি কোথায় ভালো বিরিয়ানি পাওয়া কোথায় যাচ্ছে পাওয়া এরকম। যাচ্ছে? বাংলা ক্যানভাস নিজেও তো নানান জায়গায় এইসব খাবারের ব্যবস্থা করে। তো সেইজন্যে খাবারটা একটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত এবং কিছু আ বা বা দা মানে খাবার আউটলেট গুলো যেগুলো নামকরা আউটলেট গুলো
সেটা মুসলিম মোগলাই এগুলো, তারা পুজো প্যান্ডেল ধরে নিত আমরা এখানেই স্টল দেবো আর এখানেই আমরা করব। দামটা যে বড় একটা সেরকম কিছু ছিল না, কিন্তু তাদের আউটলেট থাকতো আর বাঙালিরা ভীষণভাবে এনজয় করতো ওই খাবারটা। আত্মীয় স্বজন আসছে, বন্ধু বান্ধব আসছে, চল ওখানে আজ ওই খাবারটা ভালো আছে, ওই জায়গায় ওই বিরিয়ানিটা ভালো হয়েছে, ওখানে চিকেনের স্যুপটা ভালো হচ্ছে, এইরকম করে এইগুলো খাবারটা ভীষণ বড়, কারণ সারাদিন তো খাবারের ব্যবস্থা। আর এই যে অষ্টমীর দিনে পার্টিকুলারলি আমরা যে ভোগ একটা খাই, যেরকম পুজো দেওয়ার পরই অঞ্জলি দেওয়ার পরে একটা লুচি খাওয়ার একটা চল আছে, তারপরে খিচুড়ি ভোগের, সেটাও মোটামুটি ছিল। সেটা খুব একটা ট্রান্সফরমেশন হয়েছে এতে। আমি বলছি কি যে প্রথম দিকে যেটা ছিল আমাদের ছোটবেলায়, আমরা যখন একদম ছোটবেলায় আমরা দেখতাম, তখন পুষ্পাঞ্জলি দেবো কি দেবো না, আমাদের নজর ছিল প্রসাদ কখন পাবো। সে ওই কাটা ফল হতো, বা পাড়ার মাসি পিসিরা সব বসে কাটা ফল হতো, আর একটু বোঁদে, অবাঙালি বোঁদে যেগুলো হতো এখানকার পাওয়া যেত, সেটা একটা পাতার দোনায় করে সেই সাজিয়ে রেখে একটা ঝুড়িতে করে পাতার আনা হতো। ডোনা, হ্যাঁ। পাতার দোনা, তখন পাতার দোনা ছিল। আর তখন যারা সিনিয়র কাকুরা, ভলেন্টিয়ার যারা, মানে আমাদের থেকে একটু কম বয়স, কিন্তু তাদের মনে হতো বিরাট বড়। আমরা তখন কত বয়স, 5-6 বছর বয়স, আর তারা হয়তো 18-20 বছর বয়স। তো সেই বয়সের দাদারা বা কাকুরা তারা ওই প্রসাদ বিতরণ করতো। তখন ওই মজা হতো, যেহেতু কম লোকজন ছিল, আমরা একবার প্রসাদ নিয়ে দ্বিতীয়বার গেলেই তারা দেখতে পেতো কি যে আমরা দ্বিতীয়বার আসছি, কিন্তু আমাদের দ্বিতীয়বার খেতেও ইচ্ছে করতো। কিন্তু তারা এত পাড়ার ভালোবাসতো, সবকিছু থাকতো, তো সেই সব আমরা খেতাম, আনন্দ করতাম। তারপর ভোগও সেরকম ছিল। ভোগ এখনকার মতো এত সফিস্টিকেটেড নয়। ওখানে একটা দড়ি পাতা, এই শতরঞ্চি বলা হয়, পাট করে পাতা হতো ভোগের আগে। আমরা বসি, আমরা ভলেন্টিয়ার হতাম। তখন সিনিয়র সিটিজেন বলে কোনো কনসেপ্ট ছিল না, যেহেতু বসে ওই শতরঞ্চি গুলো ভাঁজ করে করে, আমরা ছোট ভলেন্টিয়ার যারা, তাদের কাজ ছিল শতরঞ্চি পেতে ফোল্ড করে বসার জায়গা করবে। আমাদের থেকে যারা 1-2 বছর বড়, তারা ওই মাটির ভাঁড়ে জল দেওয়া হতো। একটা সেট অফ ভলেন্টিয়ার তারা এসে ভাঁড় দিয়ে গেল। দ্বিতীয় সেট অফ ভলেন্টিয়ার হলো, তারা ওই ভারী জগে করে, পেতলের জগ হতো, সেই জগে জল, ড্রামের থেকে জল এনে সেই জল দিয়ে গেল। তৃতীয় সেট অফ ভলেন্টিয়ার তারা ওই শাল পাতা, ওই কাঠি দিয়ে লাগানো শাল পাতা, নুন আর লেবু দিয়ে গেল, সেগুলো পাতা দিয়ে গেল। তারপর বালতি করে এলো, খিচুড়ি এলো, তারপর তরকারি এলো। এখন সেটা আমি যেটা বলছি, ট্রান্সফরমেশন কিরকম হয়েছে। এখন সেই শালপাতা, ওই শালপাতা আর নেই, সেই ভাঁড় আর ওই ভাঁড় নেই। এখন সব বটল ওয়াটার, তারপর মিনারেল ওয়াটার। তো সার্ভিং এর সবাই এখন অ্যাপ্রন করে সার্ভ করে, তলায় কেউ বসে না, সব টেবিল চেয়ারে বসে। সিনিয়র সিটিজেন অফকোর্স একটা হয়েছে। তো এখন জিনিসটা অনেক আপগ্রেডেশন, ভালোর দিকেও বলতে পারি, ডেফিনেটলি ভালো একটা আপগ্রেডেশন হয়েছে। আর জিনিসগুলো রান্না হয় হাইজেনিক ওয়েতে। আর তখন এত বাঙালি ছিল না, তো সেই জন্য 1-2 জন, ইভেন পাড়ার লোকেরাও রান্না করতো। এখন তো তোমাকে কেটারারকে ডাকতে হয় রান্না করার জন্য, কন্ট্রাক্ট দিতে হয়। স্পেশালি আমাদের পাড়ায় তো আমরা দেখছি কি যে চিত্তরঞ্জন পার্ক, এগুলো কন্ট্রাক্টে দিতে হয়। তখন এই আনন্দগুলো খুব ছিল, কারণ প্রত্যেকটা মানুষ ইনভলভ ছিল। যেরকম বাড়ির মহিলারা ফল কাটছে বা পুজোর জোগাড় দিচ্ছি, বড়রা ভোগের ব্যবস্থা করছে। তো বাইরের কোনো, ইভেন ঠাকুর আনা নিয়ে যাওয়া কোনো লেবারের কনসেপ্টই ছিল না। সমস্ত পাড়ার লোকেরা করতো, নিজেরা করতো, আর নিজেদের পুজো হিসেবে করতো। এখন তো না, বাচ্চাদের সময় আছে, সত্যি কথা বলতে কি, বয়স্কদের বয়স হয়ে গেছে, আর এখন কম্পিটিশন বেড়ে গেছে। তো সেই জন্য এখন হয় পুজোটা খুবই ভালো হয়, আরো বড় লেভেলে হয়, কিন্তু ওই যে আগেকার দিনের যে পুজোটা ইনভলভমেন্ট হতো, সেই জিনিসটা হয় না এখন। একটা জিনিস, কলকাতায় বা পশ্চিমবঙ্গে এই সময় তো স্কুলগুলো ছুটি থাকে, হাফ ইয়ারলি পরীক্ষা বোধহয় একটা থাকে, তখন শেষ হয়ে যায় জাস্ট পুজোর আগে, তারপরে ছুটি। মানে পশ্চিমবঙ্গের বাইরে দিল্লিতে থেকে স্কুল ছুটির ব্যাপারটা কিরকম ম্যানেজ করা যেত? না, স্কুল ছুটি সবসময় যে হবে পুজোর সময় তা না, অনেক সময়। আচ্ছা, দিল্লিতে বাঙালি স্কুল যেগুলো ছিল, তখন কি ছিল, তখন তো আর সেন্ট্রাল বোর্ড বা দিল্লি স্টেট বোর্ড এরা প্রত্যেকটা স্কুলকে কন্ট্রোল করতো না। এখন যেরকম সিস্টেমে আছে, সেটা আমি এডুকেশন নিয়ে আবার পরে কোনোদিন বলবো। এখন কি হয়, এখন মিনিস্ট্রি থেকে পুরো সারা বছরের একটা চার্ট দিয়ে দেয়, দ্যাট ইজ অ্যাপ্লিকেবল টু অল দ্য স্কুলস। কিন্তু তখন তা ছিল না। তখন ছিল কি যে, হ্যাঁ, একটা নিয়ম দিয়ে দিত বোর্ডের থেকে, তোমার পরীক্ষা হবে বছরে 2টো পরীক্ষা, হাফ ইয়ারলি আর ফুল ইয়ারলি পরীক্ষা,
আর বাকি তুমি ক্লাসের অ্যাসেসমেন্ট। বাঙালি স্কুল যেগুলো ছিল সেই কি স্কুলগুলো কি পুজোর আগে নামগুলো যদি থেকেও, একটু বলো আমাদের? হ্যাঁ, এখন at present 8 টা বাঙালি স্কুল আছে দিল্লিতে। দিল্লিতে এখন? দিল্লিতে 8 টা বাঙালি, যেগুলো recognized by government and affiliated to Central Board of Secondary Education, যার মধ্যে রয়েছে সবথেকে পুরনো স্কুল কাশ্মীরি গেট বেঙ্গলি বয়েজ, সবথেকে কাশ্মীরি গেট বেঙ্গলি বয়েজ সব থেকে পুরনো। কাশ্মীরি গেটে রয়েছে। তারপর রয়েছে রাইসিনা স্কুল রয়েছে, শ্যামাপ্রসাদ স্কুল রয়েছে, ইউনিয়ন একাডেমি রয়েছে, লেডি হার্ভেন স্কুল রয়েছে, বিধানচন্দ্র বিদ্যালয় রয়েছে, বিনয়নগর বিনয়নগর বেঙ্গলি স্কুল রয়েছে। তো এই মিলিয়ে টোটাল 8টা স্কুল রয়েছে। তো এদের তখন পুজোর সময় তাদের হয় পরীক্ষাটা হাফ ইয়ারলিটা আগে হয়ে যেত, বা যদি পুজো আগে হতো তাহলে তারপরে হতো। তো বাঙালি স্কুলে তো ওই শিডিউলটা ফলো করা হতো। কিন্তু যদি ওই রকম স্কুলে যারা না পড়ে অনেক বাচ্চারা পাবলিক স্কুলে পড়তো, তখন তারা কি করতো, সকালবেলাটা থাকতো না, স্কুল আসতো। তবে বাবা মারা তখন এত বেশি ইনভলভ থাকতো যে বাচ্চাকে ওই 4 দিন আর স্কুলে পাঠাতো, কারণ পুজোর আমেজটা একটা বছরে একবার আসছে। তখন তো এখানে এত বেশি অ্যাক্টিভিটি, এত বেশি ফাংশন হতো না, পুজোটাই মেইন ছিল, পুজোটাই মেইন। সেই জন্য তারা স্কুলে যেত না, কিন্তু তারা ওই সময় খুব পুজোর মধ্যে ইনভলভ থাকতো সবাই। তো এই সময়টা জন্য সবাই মুখিয়ে থাকতো সারা বছর, একদম সারা বছর, কেনাকাটা থেকে শুরু করে, আত্মীয় স্বজনকে ডাকা থেকে শুরু করে, তাদের মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রিহার্সাল দেওয়া থেকে শুরু করে সবকিছু একদম সময় হতো। তো একটা কথায় আসছি এবারে। তো আমরা সবাই জানি যে 70-এর দশক অবধি এক ধরনের সাংস্কৃতিক প্রেক্ষাপট ছিল, আর 70 দশকের পরে প্রেক্ষাপটটা একটু পরিবর্তন হয়। সেটা পশ্চিমবঙ্গেও হয়, আর পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন জায়গায় হয়। তো সেই সময়টা নিয়ে তোমার কি চিন্তা ভাবনা বা কি তোমার অভিজ্ঞতা, সেটা যদি আমাদের দর্শকদের সাথে শেয়ার করতে পারো। 70-এর দশকটা আমার মনে হয় দিল্লির বাঙালিদের জন্য বা অন্য জায়গায় প্রবাসী বাঙালিদের জন্য বিরাট বড় ব্যাপার। তার কারণ 3টে ফ্যাক্টর হচ্ছে। একটা হচ্ছে বাংলাদেশ, দ্বিতীয় হচ্ছে পশ্চিম বাংলার রাজনৈতিক অবস্থা, আর তৃতীয় হচ্ছে চিত্তরঞ্জন পার্কের শুরু হওয়া, ইনসেপশন, শুরু হওয়া। এই 3টে জিনিস নিয়ে একটা দিল্লিতে আমি বলবো কি যে বাঙালির মধ্যে একটা বিরাট বড় আলোড়ন হয়। কারণ যবে থেকে চিত্তরঞ্জন পার্কের পুজো শুরু হয়, পুজোর পুরো স্ট্রাকচারটাই একদম পাল্টে যায়। এখানে যে মিনি বেঙ্গল এমনি এমনি বলা হয় না, এখনো যদিও বাঙালির সংখ্যা আর অবাঙালির সংখ্যা একটু মিসম্যাচ রয়েছে, কিন্তু আগে তো সম্পূর্ণ বাঙালি এখানে ছিল। আর এখানে যবে থেকে পুজো শুরু হয়েছে, তবে থেকে পুজোর যে দিল্লির যে পুজোর একটা আমেজ, সেটা সম্পূর্ণ পাল্টে গেছে। অ্যাটলিস্ট আমি যেভাবে দেখেছি। কিরকম ভাবে? আগে নানান জায়গায় কি হতো, আমরা ছোটবেলায় পুজো দেখতে যাওয়া, ইভেন প্রত্যেকটা পুজো কমিটি পুজোর বাসের ব্যবস্থা করা হতো, তারা নিজেদের মেম্বারদের নিয়ে একটা দিন পুরো দিল্লির পুজো ঘোরাতে নিয়ে যেত। মেন পুজোগুলো সব তো ঘোরা যেত না, প্রত্যেকটা জায়গায় পুজো দেখাতে নিয়ে যেত তাদের মেম্বারদের নিয়ে একটা দিন। পুজোর বাসের ব্যবস্থা করা হতো, তার জন্য একটু সামান্য টাকাও নেওয়া হতো, সেইটা আনন্দ। চিত্তরঞ্জন পার্কের পুজো শুরু হওয়ার পর থেকে আস্তে আস্তে পুরো কনসেন্ট্রেশনটা, ইভেন আজকের দিনেও পুরো জিনিসটা চিত্তরঞ্জন পার্কে এসে গেছে। কারণ এই এতটুকু জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে এতগুলো পুজো, আর এই লেভেলের পুজো, তাতে স্কেলটা বিরাট, কলকাতার সাথে টক্কর দিতে পারে। একদম কলকাতার থেকে বেশি ভালো। এই জন্য কলকাতার পুজো আমি যা দেখেছি, সেটা সামনে থেকে, মানে বাইরের একটা জিনিস রয়েছে, তুমি মূর্তি দেখছো, ডেকোরেশন দেখছো, ভিড় দেখছো, চলে গেলে। কিন্তু দিল্লির পুজো যেটা হচ্ছে, সেটা ইনভলভমেন্ট, এই যে আমাদের প্রসাদের ব্যবস্থা, ভোগের ব্যবস্থা, পুষ্পাঞ্জলির ব্যবস্থা, বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা, তার আগে যে পুজোর আগে যে এতগুলো অ্যাক্টিভিটি সবকিছু করা হয়, ফুটবল ম্যাচ পুজো উপলক্ষে, এইসবগুলো তো কলকাতায় সবকটা পুজো হয় না। বারোয়ারি পুজোগুলো মেইনলি দর্শকদের জন্য, যারা আসছে দেখে চলে যাচ্ছে, তাদের ডেকোরেশন খুব ভালো করে। কিন্তু দিল্লিতে এখন সেই ইনভলভমেন্টটা যেটা আছে, সেটা অনেক পুজোতে, অনেক জায়গার পুজো থেকে অনেক বেশি ভালো সেই পুজোটা। তো প্রদীপ দা, এই ব্যাপারে যদি একটু আলোকপাত করো, এই চিত্তরঞ্জন পার্কেই এই কনসেন্ট্রেশনটা কি করে হলো, দুর্গাপূজা আর বাঙালিদের ওভারঅল একটা সাংস্কৃতিক প্রাধান্য বা
যে ডেন্সিটিটা তৈরি হয়েছে সেটা হলো কি করে? আসলে চিত্তরঞ্জন পার্কে যারা বাঙালিরা এসছে তারা কিন্তু উদ্বাস্তু বাঙালি নয়। তারা অলরেডি বাংলাদেশ থেকে refugee। বাংলাদেশ থেকে তারা এসছে, নিশ্চয়ই এসছে তাদের জন্য। কিন্তু তারা অলরেডি এখানে গেইনফুলি এমপ্লয়েড ছিল। কেউ ইউনিভার্সিটিতে, কেউ মিনিস্ট্রিতে, সবাই দিল্লিতে বসবাস করছিল বেশিরভাগ লোকেরা। সেই জন্য তারা বিভিন্ন জায়গায় ছিল। প্রচুর লোক গোল মার্কেটে ছিল, করলবাগে ছিল, মতিবাগে ছিল, এরকম নানান জায়গায় ছড়িয়ে ছিল। তো তারা, আমি কেন এই কথাটা বলছি, তারা সেই জায়গায় দুর্গাপুজোর সঙ্গে জড়িত ছিল কেউ না কেউ, কোনো না কোনো ভাবে। তারপর তারা যখন বাড়ি তৈরি করে 70 দশকে, 70-এ যখন দিল্লি এই চিত্তরঞ্জন পার্কে এলো, চিত্তরঞ্জন পার্কটা তখন মতো ল্যান্ড দেয়া হলো, তখন এইটা 65-এ কনসেপ্টটা এলো চিত্তরঞ্জন পার্কে। 68-এ ল্যান্ড অ্যালটমেন্ট শুরু হলো। এন্ড প্রথম বাড়ি যেটা তৈরি হলো বি ব্লকে, প্রথম বাড়ি যেটা তৈরি হয়েছিল সেটা 70-এ শুরু হয়েছিল। তারপর মোটে 20, তারপর বছর খানেকের মধ্যে 20 ঘর তো বাঙালি এসেছিল। সেই 20 ঘর মিলে প্রথম দুর্গাপুজো দিল্লিতে করলো, এই চিত্তরঞ্জন পার্কে। হ্যাঁ, সেইটা বোধহয় 71-এ করেছিল। আর তারপর সেই পুজোতে কিন্তু তখনও কালী মন্দির তৈরি হয়নি, শিব মন্দির তৈরি হয়নি। চিত্তরঞ্জন পার্কে কালী মন্দির তখনও তৈরি হয়নি। তোমার ওইটা কালকাজি দুর্গাপূজা সমিতি নাম দিয়ে শুরু হলো ওইটা। আচ্ছা। তারপর ওখান থেকে বছর 2 হবার পর ওটা নানান জায়গায়, প্রথমে যে ব্লকের একটা কোয়াড্রেন্ট আছে মার্কেট নাম্বার 1-এর অপোজিটে, ছোট কোয়াড্রেন্ট, এখন সেটা পার্ক হয়ে গেছে, প্রথম ওখানে পুজো হলো। তারপর সি ব্লকের যেখানে এখন কালী পুজো হয় সেইখানে পুজোটা হলো। এমনি করতে করতে তখন আস্তে আস্তে এখানে বাঙালির সংখ্যা বাড়তে শুরু করলো। সবাই বাড়ি তৈরি করে আসতে যখন শুরু করলো, তখন 73 থেকে তারপরে 75-এর আশেপাশে যেখানেই বাঙালি সেখানেই দলাদলি পুজো ভাগ হতে শুরু হলো। আচ্ছা, একটা থেকে দুটো থেকে তিনটে থেকে চারটে, এমনি করে পুজো শুরু হলো। যার জন্য যখন একটা সময় আমার মনে হয় বোধহয় 75-এ 3টে পুজো ভাগ হয়ে গেল। একটা থেকে 3টে পুজো আলাদা হলো, যার মধ্যে মেলা গ্রাউন্ড, কোঅপারেটিভ আর বি ব্লক। আচ্ছা। আর সেই 3টে পুজোরই এবছর গোল্ডেন জুবিলি। 3টে পুজোরই 50 বছর হয়েছে এবছর। আর সেই গোল্ডেন জুবিলিতে আমাদের এই পডকাস্টটা হচ্ছে। এবং সেই জন্য চিত্তরঞ্জন পার্কে এখন আজকের দিনে দেখতে গেলে প্রায় 10টা পুজো, বড় সার্বজনীন পূজা হয়, আর 8-9টা বাড়ির পুজো হয়, মূর্তি করে বাড়ির পুজো বড় ভাবে হয়। তো এই জন্য এইটুকু জায়গার মধ্যে এতগুলো পুজো, আর একটা থেকে একটা পুজো বড়, অর্গানাইজেশন পয়েন্ট অফ ভিউ থেকে, কালচারাল প্রোগ্রাম পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের অ্যাক্টিভিটি, এই যে প্রি পুজো অ্যাক্টিভিটি বা পুজোর সময় বাচ্চাদের ইনভলভমেন্ট, কম্পিটিশন, সে আরতি হোক, আলপনা হোক, আনন্দ মেলা হোক, এই যে এতগুলো স্টল, খাবার স্টল যেটা বললে, প্রত্যেকটা পুজো এক থেকে বেড়ে এক খাবার স্টল গুলো হচ্ছে। তো এই পুজোর যে অ্যাট্রাকশন, সেইটা তো অন্য জায়গায় গিয়ে এত কাছে পাওয়া যায় না। তোমাকে একটা পুজো থেকে অন্য পুজোয় যেতে হলে অনেকটা তোমায় যেতে হবে, অনেক সময় নষ্ট করতে হবে। এখানে তো তুমি হাঁটা পথে তুমি 10টা পুজো, আর বাংলার বাইরে সব থেকে বড় পুজো আমি বলবো, সেই পুজোগুলো তুমি দেখতে পাবে। বাংলার বাইরে সব থেকে বড় পুজোর যে আমরা ভাইবটা পাই সেটা চিত্তরঞ্জন পুরো সারা দেশ, একদম চিত্তরঞ্জন পার্কে। তো চিত্তরঞ্জন পার্কে একসাথে একই একটা ছোট জায়গায় অনেকগুলো পুজো থাকার দরুনই দূর দূরান্ত থেকে মানুষজন এখানেই সবার আগে আসে, সেখান থেকেই একটা ইভলিউশন এখানে হয়েছে। তো প্রদীপ দা, দুর্গাপূজার এই উৎসাহ উদ্দীপনার একটা বড় অংশ হলো বিসর্জন। সেই বিসর্জনটা আমরা কলকাতায় যেমন দেখি হুগলি নদীতে বিসর্জন দেয়া হয়, তো এখানে সেটা কিরকম ভাবে হতো বা এখন হয়? এখন এইটাও একটা বিরাট বড় ট্রান্সফরমেশন পুজোর মধ্যে, যেরকম আমরা পুজোর ব্যবস্থার মধ্যে দেখছি। প্রথম যখন পুজো দিল্লিতে শুরু হয়, আমি যেরকম বললাম কি যে একটা পুজো, 2টো পুজো, 3টে পুজো, আর তখন যমুনায় অনেক জল হতো। তো ওই পুজো হবার পর যারা যারা পুজো সমিতি থাকতো তারা নিজেদের ঠাকুর নিয়ে গিয়ে যমুনার জলে বিসর্জন দিয়ে দিত। 1925 সালের আশেপাশে, 1925 না, 1930-এর আশেপাশে, 30ও না তারও পরে, 40 দশকে দিল্লিতে একটা সংস্থা তৈরি হলো, জয়েন্ট প্রসেশন পূজা প্রসেশন কমিটি, জেপিসি নামে। আচ্ছা। সেটা নিউ দিল্লি কালীবাড়িতে সেটা এস্টাবলিশ করা হলো।
সেটা কি হলো, সেই অর্গানাইজেশনটা শুধু কাজ ছিল দিল্লিতে যত দুর্গাপুজো আছে তাদের একসঙ্গে করে একটা প্রসেশন করে তাদের বিসর্জনে নিয়ে যাওয়া। প্রত্যেকটা পুজো কমিটি দিল্লি, ফরিদাবাদ, গাজিয়াবাদ তারা সবাই এসে নিউ দিল্লি কালীবাড়িতে মিট করত। প্রায় প্রথম যখন শুরু হয়েছিল তখন হার্ডলি 10টা পুজো সমিতি তার মধ্যে আসতো, এবং সেটা বাড়তে বাড়তে প্রায় 100-150 পুজো সমিতি এসে গিয়েছিল। এন্ড সেটা দেখবার মতো ব্যবস্থা। জয়েন্ট প্রসেশন কমিটি কি করতো, ওরা রুটটা আগে থাকতে ওরা হোমওয়ার্ক করতো, কোন রুটে প্রসেশনটা যাবে। তখন কনট প্লেসের ভেতর থেকে গাড়ি যেত, নিউ দিল্লি কালীবাড়ি থেকে বেরিয়ে গোল মার্কেট হয়ে, কনট প্লেসের ভেতর থেকে হয়ে, মিন্টু রোড হয়ে, মাতাসুন্দরী রোড হয়ে, আইটিও হয়ে, দরিয়াগঞ্জের ভেতর থেকে গিয়ে সোজা গিয়ে এটা কাশ্মীরি গেট হয়ে গীতা ঘাটে গিয়ে বিসর্জন দেওয়া হতো। গীতা ঘাটে সুন্দর ব্যবস্থা থাকতো, একটা মনিটরিং রুম থাকতো। কোন জায়গায় গীতাঘাট? গীতাঘাট হচ্ছে মেটকাফে হাউসের অপোজিটে, ঠিক ওই মনস্ট্রি মার্কেট আছে, আইএসবিটি ফ্লাইওভার আছে। আচ্ছা, আইএসবিটি ফ্লাইওভার, সেখান থেকে রিং রোড, তো কাশ্মীরি গেট থেকে কাছে। হ্যাঁ, কাশ্মীরি গেট থেকে কাছে। সেটাও বলছি কাশ্মীরি গেট কি করে যেত। তো ওই কাশ্মীরি গেটের অপোজিটেই যমুনার ঘাটে, ওইখানে যমুনা তো একদম পাশে, ওইটা একদম পাশে। ওই গীতাঘাটে ঘাটের পাশে পুরো লাল ব্যানার, প্রত্যেকটা পুজো কমিটির নাম, প্রত্যেকটা পুজো কমিটিকে রেজিস্টার করতে হলো জেপিসির সঙ্গে করতে হতো এই বিসর্জন দেওয়ার জন্য। এটা পুরো ভালো সিস্টেমেটিক প্রসেসে করা হচ্ছে। প্রত্যেকটা পুজো কমিটির ব্যানার লাগানো থাকতো ওখানে, প্রত্যেকটা ট্রাক গুলো যেত, ঠাকুর নামিয়ে ওই ব্যানারের নিচে রাখা হতো, ওখানে সন্ধ্যারতি হতো। অ্যান্ড ওখানে যেখানে কন্ট্রোল রুম ছিল তারা অ্যানাউন্স করতো কোন ঠাকুরের পর কোন ঠাকুর বিসর্জন হবে। ওখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বা ডুবুডুদের ব্যবস্থা, ফায়ার ব্রিগেডের ব্যবস্থা, সব ব্যবস্থা করা থাকতো, মেডিকেলের ব্যবস্থা করা থাকতো। ওইটা একটা দেখার মতো জিনিস যে ওই প্রসেশন আর ওই শেষকালে গিয়ে বিসর্জন দেওয়াটা, ওইটা বাঙালিদের মনে সবাই অপেক্ষা করতো। পুজোর আনন্দ তো নিয়েছি, কিন্তু বিসর্জনের আনন্দ, আর সেখানে সবাইকার সঙ্গে, দিল্লির সব বাঙালিদের সঙ্গে সবাইকার সঙ্গে দেখা হতো, সব বাঙালি একসাথে মিলছে যমুনার ঘাটে। আর তাতে আরেকটা আনন্দ কি ছিল, ওই প্রসেশনটা একটা রুল ছিল কি, যে প্রসেশনটা শুরু করবে একদম ফ্রন্টে যে থাকতো এয়ারফোর্স স্টেশন পালাম, কারণ তাদের কনসেপ্ট এটা ছিল ওই যে 50, 60, 100টা ঠাকুর যে প্রসেশনে যাবে, তার প্রসেশনটা লিড করবে একটা জেপিসির ভটভটি হতো, সেই জেপিসি ভটভটি করে ভলেন্টিয়ারদের যেত, আর পালামের পুজোটা, এয়ারফোর্স স্টেশন পালামের পুজোটা লিড করতো সেটাকে। আর সব থেকে শেষে যেত, যখন প্রসেশনটা শেষ হচ্ছে সব থেকে শেষে কাশ্মীর গেটের পুজো যেত। তারা গরুর গাড়িতে লণ্ঠন জ্বালিয়ে তারা হেঁটে হেঁটে নিয়ে যেত, ওদের কাছেই পড়তো। সব প্রসেশন যখন বেরিয়ে যেত গরুর গাড়িতে ওরা লণ্ঠন নিয়ে শেষ অব্দি তারা ওই বিসর্জনে যেত। ওইটা একটা দেখবার মতো জিনিস ছিল। আর একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে, দুর্গাপুজোর আমাদের এতটা মাহাত্ম্য ছিল এবং গভর্নমেন্ট থেকে এতটা ইম্পর্টেন্স দিত বাঙালিদের, যে নিউ দিল্লি কালীবাড়িতে প্রতি বছর নয় প্রধানমন্ত্রী নয় রাষ্ট্রপতি আসতেনই আসতেন। আচ্ছা, একদম আসতেন, প্রতি বছর আসতেন তারা এই বিসর্জনের সময়টা। আর অষ্টমীতে, ওই পুজোর অষ্টমীর দিন তারা আসতেন। এত মাহাত্ম্য ছিল তখন বাঙালিদের পুজোটার। এরকম এখন আসেন, এখন যেরকম আমাদের চিত্তরঞ্জন পার্কে কখনো লেফটেন্যান্ট গভর্নর আসছেন, কখনো মিনিস্টার আসছে, চিফ মিনিস্টারও আসছে, এখন নানান জায়গায় যায়। কিন্তু তখন আসাটা বিরাট বড় ব্যাপার ছিল আমাদের, তখন একটা বিরাট বড় ব্যাপার ছিল। তো পুজোর আরো একটা আকর্ষণ রয়েছে প্রদীপদা, যেটা কলকাতাতেও আমরা পুজোর পরে ওটার জন্য আমরা গভীর আগ্রহে উন্মুখ হয়ে থাকি, সেটা হলো বিজয়া সম্মেলনীর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানের ধারা কিরকম ভাবে তুমি দিল্লিতে দেখেছো? বিজয়া সম্মেলনী আগে বিজয়া হতো পাড়ায়, যেটা আমার ছোটবেলায়, যেটা বলছি 60-এর দশকে বা 70-এর দশকে, সেখানে কি হতো, বিজয়ার পর সব আত্মীয় স্বজন একে অপরের বাড়ি, যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদের বিজয়ের প্রণাম জানাতে যেতেন। সেই সময় আমরা খুব ছোট ছিলাম, স্কুলে থাকতাম, আমরা পাড়ায় যত মাসির বাড়ি, পিসির বাড়ি, কোন বাড়িতে কি ভালো রান্না হয়েছে, সেই কোনখানে মাংসের ঘুগনি হয়েছে, কোথায় সন্দেশ, তখন বাড়িতেই বানাতো, বাইরে থেকে তো এত কিন্তু না। তো কোন বাড়িতে কোন দিন ভালো হয়েছে, আমরা এক এক বাড়িতে হয়তো 2-3বারও গেছি বিজয়া করতে, প্রণাম করতাম। আর মাসি মেশোরা বলতো, আচ্ছা আবার এসছিস, আর একটু খেয়ে যায়, এরকম করে সবাই মিলে এরকম যেতাম।
সেই সময় আরেকটা জিনিস খুব ভালো ছিল, যেহেতু পুজোর সংখ্যা কম ছিল, দিল্লিতে একটা সম্মিলিত বিজয়া সম্মেলনী হতো। সম্মিলিত বিজয়া সম্মেলনী মানে প্রত্যেকটা পুজো সমিতি কোনো একটা জায়গায়, কোনো একটা পুজো সমিতি তারা নিজেদের উপর ভার নিত। আমরা এবার প্রত্যেকটা পুজো কমিটিকে ডেকে আমরা সম্মিলিত বিজয়া সম্মেলনী করব। বিজয়ার শুভেচ্ছা জানাবো সবাইকে, এবং সেইখানে খাওয়া-দাওয়ার তো ব্যবস্থা থাকতো, সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা থাকতো। সেদিন খাওয়া দাওয়া সকাল থেকে মানে সকাল থেকে না খাওয়া হলেও বিকেল বেলা, কারণ বিকেল বেলা ব্যবস্থা প্রচুর করতে হতো ব্যবস্থা সেটার। প্রচুর। কারণ এত লোক আসতো তো আমরা জানতেই পারতাম না কত লোক আসছে। আচ্ছা, সেইটা সেটা কখনো কোনো কিন্তু পাড়া বা একটা এরিয়ার মধ্যে সীমিত না, থাকতো? সেটা পুরো দিল্লি। সেখান থেকে কুচি পুরো আসতে দিল্লি পারে। যেকোনো জায়গা থেকে যে কেউ আসতে আচ্ছা, পারত। আচ্ছা। তো তো তার তার জন্য তো তারা প্ল্যান করাটা খুব হ্যাঁ, তারা সাংঘাতিক পুজো ব্যাপার। সমিতিরা তারা আ ফাইন্যান্সিয়াল সাপোর্টও দিত কিছু, কিছু। আবার তারা ভলান্টিয়ারও দিত। আর হুম, তারা একটু জানিয়ে দিত কি যে আমাদের এতজন লোক আসবে। হুম, কিন্তু তাছাড়াও তো প্রচুর লোক, ওটা তো হুম, উন্মুক্ত দরবার হুম, একদম। হুম, হুম, তো প্রচুর লোক আসতো, তার জন্য খাবার-দাবার ব্যবস্থাও করা হতো। সাংস্কৃতিক অনুষ্ঠান সবাই নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানও করত। সেইটা একটা বিরাট বড় আকর্ষণ ছিল যে পুজো চলো, পুজোর জন্য আমরা পুজো চলে গেল, আমরা ঠিক একটুখানি কদিন বসে পরে পড়লাম। হতো? এইটা ১ সপ্তাহ, এক লক্ষ্মী সপ্তাহ পুজোর পরেই, লক্ষ্মী বা পুজোর পরে যে যেরকমভাবে যত তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারবে, হুম, হুম, সেই হিসেবে। কোনো বাঁধা-ধরা একটা পার্টিকুলার ডেট থাকতো না। কিন্তু হুম, তারপর কোনো শনিবার, রোববার দেখেই করা হতো লক্ষ্মী পুজোর পরে। আচ্ছা, সেটা একটা বিরাট বড় হুম, একটা হুম, ব্যবস্থা করা হতো। ওইটা হুম, একটা আকর্ষণ ছিল দিল্লির পুজোর আগে। এখন সেটা আর হয় না, কারণ এখন বাঙালি এত বেড়ে গেছে, হুম, পুজোর সংখ্যা এত বেড়ে গেছে। সেটা এখন এখন সবাই নিজের পাড়ায়, পাড়ায় নিজেদের পুজো আ বিজয় সম্মেলনে বিজয় নিজের সম্মেলন। পুজো করে নেয় সেরকম। আর সাংস্কৃতিক অনুষ্ঠান তো আমার মনে হয় এখন চতুর্থী, পঞ্চমী থেকেই শুরু হয়ে গেছে। তারও তারও আগে। আগে থেকে শুরু হয়েছে। এবছর হুম। বোধহয় তৃতীয়া থেকে তৃতীয়া শুরু। থেকে এই ৩ টে পুজোর বললাম যেরকম কি যে গোল্ডেন জুবিলি হ্যাঁ, ৫০ হ্যাঁ। বছর, তারা তো অনেক আগেই শুরু করে দিচ্ছে। ওই ১ তৃতীয়া সপ্তাহ থেকে, ধরে। হ্যাঁ, হ্যাঁ। তো ১ এবছর সপ্তাহ, চিত্তরঞ্জন পার্কে ১ সপ্তাহ ধরে পুজো। ১ সপ্তাহ থেকে পুজো। তো প্রদীপদা, এখানে যারা দিল্লির বাঙালি যারা শুনছেন আমাদের এই পডকাস্ট, বা ওই সময়ে যারা দিল্লিতে আসবেন অন্যান্য জায়গা থেকে, কি কি সাজেস্ট করছো তুমি? চিত্তরঞ্জন পার্কে তো পুজো আছেই, তারা দেখার জন্য সেটা নিশ্চয়ই তারা আসার চেষ্টা করবেন। এছাড়াও দিল্লির আর কোথায় কোথায় পুজো তোমার মতে একবার চেষ্টা করা উচিত দেখার জন্য? নিশ্চয়ই দেখবেন, আপনারা যারা দিল্লিতে পুজোর জন্য আসছেন, চিত্তরঞ্জন পার্কে তো বিশেষ করে ৩ টে পুজোর এবার সুবর্ণ জয়ন্তী, গোল্ডেন জুবিলি ৫০ বছর। তার মধ্যে মেলা গ্রাউন্ড ওদের প্যান্ডেলের থিম করেছে রাজবাড়ি, দেখার মতো। কারণ এটা একটা আ আ আর্টিস্টিক একটা রিপ্রেজেন্টেশন ও রয়েছে। কোঅপারেটিভ পুজো গ্রাউন্ড তাদের ৫০ বছর, তারা করছে সোনার কেল্লা, সত্যজিৎ রায়ের সোনার কেল্লা বাহ! হুম, জেসলমেরে। আর বি ব্লকের পুজো তারা মাটির পুরো থিম নিয়েছে। এবার তারা মণ্ডপ পুরো মাটির, ঠাকুর তো মাটির হয়ই। হুম, তারা ভোগের থালা থেকে শুরু করে, প্রসাদের বাটি থেকে শুরু করে সব মাটির। হুম, তারা এবার থিম নিয়েছে মাটির। তো এই ৩ টে পুজো তো দেখবেন। আর চিত্তরঞ্জন পার্ক এলে শিব মন্দিরে বা কালী মন্দিরে পুজো তো আপনারা দেখবেন। দিল্লিতে প্রচুর পুজো বেড়েছে, ভালো, ভালো পুজো। পুরনো পুজোর মধ্যে কাশ্মীরের গেট স্কুলের মাঠে, বেঙ্গলি বয়েজ স্কুলের মাঠে কাশ্মীরি গেটের পুজো হয়, সেটা দেখবেন। তিমারপুরের পুজো না করতে, করতেও ১০০ বছরের ওপর হচ্ছে, সেটাও দেখবেন। লোদি রোডের পুজো পুরনো, বিনয়নগরের পুজো অনেক পুরনো, এবং এবার পশ্চিম দিল্লিতে প্রচুর পুজোর সংখ্যা বেড়েছে। দ্বারকা কালীবাড়ি, হুম, দ্বারকাতে পুজো রয়েছে অনেকগুলো। মহাবীর এনক্লেভ একটা বাঙালি কনসেনট্রেশন হ্যাঁ, রয়েছে। হ্যাঁ, মহাবীর এনক্লেভে একটা পুজো দ্বারকায়। পাবেন আপনারা, ভালো পুজো পাবেন। প্রচুর পুজো দিল্লিতে, আপনি যেকোনো লোক্যালিটিতে যাবেন, হুম। দুর্গাপুজো পাবেন। ভালোভাবে দুর্গাপুজো পাবেন দিল্লিতে। আর দিল্লির সাথে গুরগাঁও আর নয়ডা নিয়ে আমাদের আরো একটা এপিসোড করতে হবে। সেখানকার পুজো কিরকম? আম, সেখানে আরো অনেক সংখ্যক অনেক পুজো ভালো, হচ্ছে। ভালো পুজো, বড়, গুরগাঁও, বড় পুজো। ফরিদাবাদ। খুব বর্ধিষ্ণু বাঙালি আছে যারা খুব মন প্রাণ দিয়ে পুজো হুম, করে, এবং অনেক পুরনো পুজোও আছে। হুম, ফরিদাবাদে হুম, অনেক হুম, পুরনো পুজো, যাদের ৪০-৫০ বছর হয়ে গেছে। হুম, হুম, গাজিয়াবাদে রয়েছে। হুম, হুম। আর আমাদের নয়ডাতে তো পুজো রয়েছেই, বড়, বড় গাজিয়াবাদেও পুজো। অনেক পুরনো পুরনো একটা পুজো তো বাঙালি একটা আছে। রয়েছে এদিকে সব। গুরগাঁওয়ের দিকে রয়েছে। হুম, হুম। সেখানেও অনেক পুরনো পুজো হয়। ভালো, ভালো পুজো হয় দিল্লিতে। মানে দিল্লির আশেপাশে এরিয়ায়। তো যারা কলকাতায় পুজোটা আম, এবছর যেতে পারছেন না, তাদের মন খারাপ করার কোনো কারণ নেই।
দিল্লি এনসিআর এ দিল্লিতেই রয়েছে অনেক পুজো, তার সাথে গুরগাঁও নয়ডাতেও অনেক পুজো আপনারা পেয়ে যাবেন। সেইটা নিয়ে অতটা আলোচনার সময় আজকে আমরা পেলাম না, কিন্তু দিল্লিতে পুজোর আপনারা আজকে শুনলেন, প্রদীপদা আমাদের বললেন পুরো ইতিহাস। 1851 সাল থেকে দিল্লিতে পুজোর সূত্রপাত, সেখান থেকে কি করে 70 দশকের আগে অবধি প্রদীপদার নিজস্ব শৈশবে আর কৈশোরে তিনি কিরকম পুজো পেয়েছেন, আর 70 দশকে পরে চিত্তরঞ্জন পার্ক যখন দিল্লিতে একটা মিনি কলকাতা, মিনি বেঙ্গল হয়ে উঠলো, তখন পুজোর ধারা কিরকম ভাবে চেঞ্জ হয়েছে সেটা নিয়েও আজকে আমরা অনেক জানতে পারলাম, অনেক তথ্য, ইতিহাস। তার জন্য অসংখ্য ধন্যবাদ প্রদীপদাকে। আমরা শুধু একটা এপিসোডে দিল্লির এই বাংলা সংস্কৃতি আর বাঙালি কমিউনিটি নিয়ে সমস্ত কথা শেষ করতে পারবো না, এর জন্য আমাদের অনেক এপিসোড করার প্ল্যান রয়েছে প্রদীপদার সাথে। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন, অনেক তথ্য সমৃদ্ধ হবে এই এপিসোডগুলি। এই এপিসোডে আমরা দিল্লির পুজো নিয়ে আলোচনা করলাম। পুজো আপনারা কোথায় কোথায় দেখতে পাবেন, একেবারেই পশ্চিমবঙ্গ বা কলকাতার মতো স্বাদ আর সেই অভিজ্ঞতাটা আপনাদের নিশ্চয়ই দেবে, সেই আশাটা আমরা রাখছি। আর সবাইকে পুজোর জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রদীপদা, আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য কি মেসেজ দিতে চান এই পুজোর জন্য? অসংখ্য ধন্যবাদ। আমি আবার বাংলা ক্যানভাস পডকাস্টকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কাছে দিল্লির পুজোর বিষয়ে এইভাবে এই তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং আপনাদের সবাইকে আসন্ন শারদীয়ার শুভেচ্ছা, অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুজোর সম্পূর্ণ আনন্দ আপনারা নিন। অসংখ্য ধন্যবাদ। প্রদীপদা, তোমাকেও বাংলা ক্যানভাসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই সময় দেওয়ার জন্য, আর এই সমস্ত রকম তথ্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।